1615 সাল থেকে 1618 সাল পর্যন্ত থমাস রো ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শক্ত ভিত গড়ে তুলতে সমর্থ হয়। 1700 সালের দিকে ইংরেজ বণিকরা তাদের ক্ষমতার প্রয়োগ শুরু করতে থাকে। 1757 সালে পলাশির যুদ্ধে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজদৌল্লাকে পরাজিত করার পর ইংরেজদের ঔদ্ধত্য ও অত্যাচার চরম সীমায় পৌঁছাতে শুরু করে। এই ভারত এখন আমার দখলে। আমি ভারতের সবাইকে দাস করিয়া রাখিবে। কেউ আমার বিরুদ্ধে কথা বলিলে, বিদ্রোহ করিলে বন্দি করিবে, চাপকে পিঠে ছাল তুলিয়া লইবে, ফাঁসিতে লটকাইয়া দিবে। এ দেশের ধন রত্ন আমার দেশে লইয়া যাইবে। সবাইকে বেশি বেশি কর দিতে হইবে। শালা ব্লাডি কুত্তা, শালা কালা আদমি আছে। কেন চেয়ে আছো গো মা মুখপানে, কেন চেয়ে আছো গো মা? এরা চাহে না তোমারে, চাহে না যে আপন মায়েরে নাহি জানে। এরা তোমায় কিছু দেবে না, দেবে না, মিথ্যা কহে শুধু কত কি ভানে। কেন চেয়ে আছো গো মা মুখ পানে, কেন চেয়ে আছো গো মা? বলো বীর, বলো উন্নত মম শির, শির নেহারি আমারি নত শির ওই শিখর হিমাদ্রির। বলো বীর, আমি চির উন্নত শির, আমি চির দুর্দম দুর্বিনীত নৃশংস মহাপ্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস, আমি মহাভয়, আমি অভিশাপ পৃথ্বী, আমি দুর্বার, আমি ভেঙে করি সব চুরমার। আমি অনিয়ম উচ্ছৃঙ্খল, আমি দলে যাই যত বন্ধন, যত নিয়ম কানুন শৃঙ্খল। আমি মানি না কখনো আইন, আমি ভরাতরি করি ভরা ডুবি, আমি টর্পেডো, আমি ভীম ভাসমান মাইন। আমি ধৈর্যটি, আমি এলোকেশে ঝড় অকাল বৈশাখীর। আমি বিদ্রোহী, আমি বিদ্রোহী সুত বিশ্ববিধাত্রীর। বলবি আমি চির উন্নত শির। পথে এবার নামো সাথী, পথেই হবে পথ চেনা। পথে এবার নামো সাথী, পথেই হবে পথ চেনা। জনস্রোতে নানান মতে মনোরথের ঠিকানা, হবে চেনা হবেই জানা। পথে এবার নামো সাথী, পথেই হবে পথ চেনা। জনস্রোতে নানান মতে মনোরথের ঠিকানা, হবে চেনা হবেই জানা। গুড মর্নিং। আচ্ছা, আমি আজ কি পড়াবো বলেছিলাম? ভারতের স্বাধীনতা আন্দোলনে নেতাজি সুভাষচন্দ্র বসুর অবদান। ম্যাডাম, এই যে এই বই। না, বই লাগবে না।
আজ আমি তোমাদের গল্প বলবো। গল্প বলবেন ম্যাডাম? হ্যাঁ, গল্প বলবো, নেতাজি সুভাষচন্দ্র বসুর গল্প। শ্শ্, কথা নয়, চুপ করো সবাই। তোমরা সবাই তো নেতাজি সুভাষচন্দ্র বসুর নাম শুনেছ। আচ্ছা, নেতাজি সুভাষচন্দ্র বসু কবে জন্মগ্রহণ করেছেন কে বলতে পারবে? আমি পারবো ম্যাডাম। নেতাজি সুভাষচন্দ্র বসু উড়িষ্যার কটক শহরে 1897 সালের 23শে জানুয়ারি জন্মগ্রহণ করেছেন। পিতার নাম? পিতা জানকীনাথ বসু, তিনি ছিলেন বিখ্যাত আইনজীবী, আর মাতা ছিলেন প্রভাবতী দেবী। ভেরি গুড। তোমরা নিশ্চয়ই জানো নেতাজি সুভাষচন্দ্র বসু লেখাপড়া কটক শহরেই শুরু করেছিলেন। নেতাজি কিন্তু ছোটবেলা থেকেই লেখাপড়ায় খুব ভালো ছিলেন। তিনি 1913 সালে ম্যাট্রিকুলেশন পরীক্ষায় দ্বিতীয় স্থান অর্জন করেন। তারপরে কলকাতার প্রেসিডেন্সি কলেজে ভর্তি হন। কিন্তু 1916 সালে জাতীয়তাবাদী কার্যকলাপের কারণে তাকে প্রেসিডেন্সি কলেজ থেকে বহিষ্কার করা হয়। প্রেসিডেন্সি কলেজ থেকে নেতাজিকে বহিষ্কার করা হয়েছিল কেন? কি হয়েছিল সেখানে? প্রেসিডেন্সি কলেজের এক অধ্যাপক E.F. ওটন কথায় কথায় ভারতীয় ছাত্রদের অপমান করতেন। এই অপমানের বিরুদ্ধে কলেজের ছাত্ররা একবার ধর্মঘট করেন। তারপর কি হলো ম্যাডাম? একদিন এক ছাত্র ওটেন সাহেবের করা অপমানের প্রতিবাদ করায় ওটেন সাহেব ভারতীয় সেই ছাত্রকে চড় মারলেন। ব্যাস, ছাত্ররাও তার গায়ে পাল্টা হাত তুলল। এই ঘটনার পরই সুভাষকে প্রেসিডেন্সি থেকে বহিষ্কার করা হয়। তারপর 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 সুভাষ কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্কটিশ চার্চ কলেজে ভর্তি হন এবং সেখান থেকে তিনি 1918 সালে দর্শনে স্নাতক হন। তারপরে সুভাষ ইংল্যান্ডে গিয়ে সিভিল সার্ভিস পরীক্ষা দিলেন এবং চতুর্থ হয়ে সরকারি চাকরিও পেলেন। কিন্তু সুভাষ চাকরি করলেন না। চাকরি করলেন না কেন? সুভাষ ইংরেজদের অধীনে চাকরি করতে চাইলেন না, তাই দেশে ফিরে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের সঙ্গে দেখা করলেন। ইংল্যান্ডে গিয়ে সিভিল সার্ভিস পরীক্ষায় এত ভালো রেজাল্ট করলে, অথচ চাকরি করলে না কেন? আমার বাবা চেয়েছিলেন আমি সিভিল সার্ভিস পরীক্ষা দিয়ে সরকারি উচ্চ পদে চাকরি করি। বাবার কথায় আমি পরীক্ষা দিই, কিন্তু আমি চাই না ইংরেজদের অধীনে চাকরি করতে। তাই চাকরি পেয়েও আমি ত্যাগ করেছি। তুমি এখন কি করতে চাও? আমি আমার দেশের জন্য কাজ করতে চাই, ইংরেজদের বিরুদ্ধে লড়াই করতে চাই। বাহ, তোমার কথা শুনে আমার খুব ভালো লাগলো। তোমার মতো মেধাবী ছাত্রদের দেশের কাজে এগিয়ে আসাটা দরকার। এত বছর ধরে ইংরেজরা আমাদের দেশকে অন্যায়ভাবে পরাধীন করে রেখেছে। ভারতবর্ষ থেকে ইংরেজ শাসনকে শিকড় সহ উপরে ফেলতে হবে, আর তার জন্য তোমার মতো মানুষদের দরকার, তোমাকে দরকার। আমি দেশের জন্য কাজ করব, আপনি আমাকে পথ দেখান। আপনার দেখানো পথেই ইংরেজদের বিরুদ্ধে আমি লড়াই করব। তুমি জাতীয় কংগ্রেসে যোগ দাও সুভাষ। জাতীয় কংগ্রেসে থেকেই তুমি দেশের জন্য কাজ করতে পারবে। তাহলে তোমরা বুঝতেই পারছো, তরুণ সুভাষের রাজনৈতিক শিক্ষাগুরু ছিলেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। তার হাত ধরেই সুভাষ রাজনীতিতে প্রবেশ করেন। এর সাথে সাথেই তিনি কংগ্রেসের হয়ে ইংরেজদের বিরুদ্ধে বারবার আন্দোলন করেন। তার জন্য তাকে জেলেও যেতে হয়েছিল। নেতাজিকে ইংরেজরা জেলে বন্দি করে রেখেছিল? হ্যাঁ, তবে জেলে গিয়েও তিনি কিন্তু চুপ করে বসে থাকেননি। জেলের দুরবস্থা নিয়েও ইংরেজদের অত্যাচারের বিরুদ্ধে আন্দোলন করেছিলেন। জেলে বন্দি আসামিদের তখন খুব খারাপ খাবার দেওয়া হতো, তার প্রতিবাদে অনশনও করেছিলেন। ওরে বাবা, জেলের মধ্যেও অনশন করেছেন? হ্যাঁ, এরপর 1939 সালে কংগ্রেসের নরমপন্থী নেতাদের সাথে সুভাষের মতবিরোধ হওয়ায় তিনি কংগ্রেস ত্যাগ করে ফরওয়ার্ড ব্লক তৈরি করেন আর ঝাঁপিয়ে পড়েন দেশের স্বাধীনতা আন্দোলনে। ইংরেজরা নেতাজির আন্দোলন দেখে কি ভয় পেয়েছিল? ওরে বাবা, সে আর বলতে! ইংরেজরা তো রীতিমতো নেতাজিকে ভয় পেত।
নেতাজির গতিবিধি নজরে রাখত ওরা। একবার তো ইংরেজরা সুভাষকে নিজের বাড়িতেই নজরবন্দি রাখল। নেতাজির এলগিন রোডের বাড়ি পুলিশ ঘিরে রেখেছিল। সেই বাড়িতে কারো প্রবেশের অনুমতি ছিল না। শুধু পরিবারের তরফ থেকে দেখা করতে পারতেন তার ভাইপো শিশির বসু। কাকাবাবু, এসো শিশির, তোমার সাথে আমার কিছু দরকারি কথা আছে। তুমি আমার একটা কাজ করতে পারবে? অবশ্যই পারবো, আপনি বলুন একবার। আমাকে এখানে নজরবন্দি হয়ে থাকলে চলবে না। আমি ঠিক করেছি এখান থেকে আমি পালিয়ে যাব। তুমি আমাকে সাহায্য করবে? পালিয়ে যাবেন? কিন্তু আপনি তো অসুস্থ। আমি অসুস্থ না হলে তুমি কি আমার সাথে বারবার দেখা করতে আসতে পারতে? শোনো, আকবর শাহ নামে একজন এসেছেন। উনি দেশের উত্তর পশ্চিমাঞ্চলে বিপ্লবের কাজ করছেন। তুমি আকবরকে সাথে নিয়ে আমার জন্য কিছু পোশাক নিয়ে আসবে, আর একটা নকল আইডেন্টিটি কার্ড বানিয়ে আনতে হবে আমার জন্য। আমার নাম হবে মোহাম্মদ জিয়াউদ্দিন, বীমা কোম্পানির এজেন্ট। বেশ, তাই হবে। কাকাবাবু, আপনাকে তো চেনাই যাচ্ছে না। ওদিকের খবর কি? রাত অনেক হয়েছে, ঠান্ডাও পড়েছে। পাহারায় থাকা পুলিশদের দেখা যাচ্ছে না। কোথায় গুটিসুটি মেরে শুয়ে আছে কে জানে। কাকাবাবু, এটাই সুযোগ, আপনি চলুন। হ্যাঁ, চলো। রাত তখন 1:35। সুভাষ আর শিশির খুব সাবধানে বাড়ির পেছনের সিঁড়ি বেয়ে নেমে এলেন। শিশির নিজের ওয়ান্ডার গাড়িটা বাড়ির পেছনে রেখেছিলেন। সুভাষ গিয়ে গাড়ির পেছনে বসলেন। শিশির বসলেন গাড়ির চালকের আসনে। এভাবেই কাকা আর ভাইপো হাওড়া ব্রিজ পার করে শহরের বাইরে চলে গেলেন। তারপর কি হলো ম্যাডাম? সকাল 8:30-এর দিকে তারা ধানবাদের কাছে বারারিতে শিশিরের দাদা অশোকের বাড়িতে পৌঁছে যান। সেদিন অশোকের বাড়িতে রাতের খাবার খেয়ে দিল্লি কালকা এক্সপ্রেস ট্রেন ধরে দিল্লি হয়ে কাবুল চলে যান নেতাজি। তারপর কাবুল থেকে রাশিয়ার রাজধানী মস্কো, আর মস্কো থেকে ডুবো জাহাজে করে জার্মানের রাজধানী বার্লিন। নেতাজি বার্লিনে গেলেন কেন? নেতাজি বার্লিনে গেলেন কেন সে কথা বলছি। তার আগে তোমরা বলো, রাসবিহারী বসুর কথা কে কে শুনেছ? বিপ্লবী নেতা রাসবিহারী বসু। হ্যাঁ, বিপ্লবী নেতা রাসবিহারী বসু, যিনি দিল্লিতে গভর্নর জেনারেল ও ভাইসরয় লর্ড হার্ডিঞ্জের ওপর বোমা হামলায় নেতৃত্ব দিয়েছিলেন, যার কারণে পুলিশ তাকে গ্রেপ্তারের চেষ্টা করে। কিন্তু তিনি সুকৌশলে ব্রিটিশ গোয়েন্দাদের নজর এড়িয়ে জাপানে পালিয়ে যান। তারপর দক্ষিণ পূর্ব এশিয়ায় থাকা ভারতীয়দের নিয়ে গড়ে তোলেন ভারতীয় স্বাধীনতা সংঘ। বিদেশের মাটিতে ভারতীয় স্বাধীনতা সংঘ গড়ে উঠেছিল? হ্যাঁ, এদিকে নেতাজি জার্মানির রাজধানী বার্লিনে এসে প্রেসিডেন্ট হিটলারের সাথে দেখা করলেন। হিটলার নেতাজিকে ভারতের স্বাধীনতা সংগ্রামের জন্য সাহায্য করার প্রতিশ্রুতি দিলেন। তারপর নেতাজি এলেন জাপানে। জাপানও সব রকম সাহায্য করার জন্য প্রস্তুত। নেতাজি সুভাষ এবার কি করলেন জানো? বিশ্বযুদ্ধে যেসব ভারতীয় সেনারা ইংরেজদের হয়ে যুদ্ধ করতে গিয়ে জাপান আর জার্মান সেনাদের হাতে বন্দী হয়েছিল, তাদের নিয়ে আজাদ হিন্দ বাহিনী গঠন করলেন। তবে এই বাহিনী গড়ে তোলার ক্ষেত্রে রাসবিহারী বসুরও অনেক অবদান রয়েছে। আচ্ছা, বুঝলাম। এদিকে কি হয়েছে? সিঙ্গাপুর ইংরেজদের অধীনে ছিল। সেই সিঙ্গাপুর জাপান দখল করে নিলে সেখানে রাসবিহারী বসু বন্দী ভারতীয় সেনাদের নিয়ে একটা বাহিনী গড়ে তোলেন। শুধু সেনারাই নয়, সেখানে বসবাসকারী ভারতীয়রাও এই বাহিনীতে যোগ দেয়।
এরপর সিঙ্গাপুরে সুভাষের সঙ্গে দেখা করেন রাসবিহারী বসু। গুড মর্নিং। ও সুভাষ, গুড মর্নিং, ভেরি গুড মর্নিং। এসো এসো এসো, বসো। আশা করি তোমার এখানে আসতে কোনো অসুবিধা হয়নি। অত্যাচারী ইংরেজদের থেকে দেশকে রক্ষা করতে হলে নিজের সুবিধে অসুবিধে দেখলে চলবে কি করে? দেশকে স্বাধীন করতে আমি সবকিছু সহ্য করতে রাজি আছি। আমি জানতাম তোমার উত্তর এরকমই হবে। তোমার উপর আমার পূর্ণ ভরসা আছে সুভাষ। আমি এই ভরসা বজায় রাখার চেষ্টা করব। শোনো সুভাষ, দক্ষিণ পূর্ব এশিয়ায় বহু মানুষ ভারতের স্বাধীনতার জন্য যুদ্ধে যেতে ইচ্ছুক। তুমি জাপানে যেভাবে সামরিক বাহিনী গড়ে তুলেছ, আমিও এখানে সেভাবে সেনাবাহিনী গড়ে তুলেছি। আমি চাই যে এই বাহিনীর দায়িত্ব তুমি নাও। স্বাধীনতাকামী এই সেনাদল আজাদ হিন্দ ফৌজ নামে পরিচিত হোক। তোমার নেতৃত্বে ভারতের মাটিতে যুদ্ধ হোক। বিশ্বযুদ্ধে ইংরেজরা জাপানিদের কাছে কোণঠাসা হয়ে পড়ছে, আর এটাই সুযোগ। এই সুযোগে আমাদের স্বাধীনতা অর্জন করতে হবে। এই সুযোগ আমিও হাতছাড়া হতে দিতে চাই না। আমি এই সেনা দলের সামনে থেকে যুদ্ধ করব। আমি জানি স্বাধীনতা কেউ দেবে না। যুদ্ধ করেই নিজেদের অধিকার, নিজেদের স্বাধীনতা ছিনিয়ে নিতে হবে। জয় হিন্দ! জয় হিন্দ! জয় হিন্দ! দুর্গম গিরিকান্তার মরু দুস্তর পারাবার হে, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। দুর্গম গিরিকান্তার মরু দুস্তর পারাবার হে, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। ফুলিতেছে জল, ফুলিতেছে মাঝি পথ, চিড়িয়াছে পালকে ধরিবে হাল, আছে গাড়ির মত। এ আছো জওয়ান হও আগুয়ান, বাকিছে ভবিষ্যৎ। এ তুফান ভারী দিতে হবে, পাড়ি নিতে হবে তরি পার। দুর্গম গিরিকান্তার মরু দুস্তর পারাবার হে, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। আমি বিগত কয়েক বছর ধরে ভারতের স্বাধীনতার আশা জাপান সহ দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে বসবাসকারী ভারতীয়দের মনে জ্বালিয়ে রাখতে পেরেছি। হে ভারতীয় স্বাধীনতা সংঘের সেনারা, আজাদ হিন্দ ফৌজের সেনারা, এখন উপযুক্ত সময় এসেছে। ইংরেজ সরকার এখন বিশ্বযুদ্ধে নিজের অস্তিত্ব রক্ষা করতে ব্যস্ত। জাপান জার্মান সেনাদের আক্রমণে পিছু হাঁটতে হচ্ছে ইংরেজ সেনাদের, আর এটাই হলো সুযোগ। এই সুযোগে আমাদের ঝাঁপিয়ে পড়তে হবে। আমাদের আত্মবলিদান দেশকে স্বাধীনতার আলো দেখাবে। আমাদের এই সেনাবাহিনী আজ থেকে একটাই বাহিনী, আর তা হলো আজাদ হিন্দ ফৌজ। আর এই সেনাবাহিনীর সর্বাধিনায়ক আজ থেকে সুভাষচন্দ্র বসু। জয় হিন্দ! জয় হিন্দ! জয় হিন্দ! জয় হিন্দ! ভারতীয় স্বাধীনতা আন্দোলন ও জাতীয় সেনাবাহিনী অর্থাৎ আজাদ হিন্দ বাহিনীর কল্যাণে আমি আজ থেকে সেনাবাহিনীর কর্তৃত্ব গ্রহণ করছি। আমি কথা দিচ্ছি, এই বাহিনীর সবার সামনে থেকে আমি মুক্তিযুদ্ধ পরিচালনা করব। আমি নিজেকে দেশবাসীর সেবক বলে মনে করি। মনে রাখবেন, আমরা যদি দেশের জন্য প্রাণ দিই, তাহলেই দেশের জনগণ স্বাধীন ভারতের মাটিতে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। আমাদের আত্মত্যাগ এক নতুন ভারতের জন্ম দেবে। আর তাই
আমি সবাইকে আত্মত্যাগের জন্য আহ্বান জানাই। হে ভারতবাসী, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। জয় হিন্দ। তোমরা তো জানো, ভারতের স্বাধীনতা সংগ্রামে শুধু ছেলেরাই লড়াই করেনি, মেয়েরাও এই সংগ্রামে নিজেদের জীবন উৎসর্গ করেছিল। আমরা কল্পনা দত্ত, প্রীতিলতা ওয়াদ্দেদার, মাতঙ্গিনী হাজরা, ননিবালা দেবী, দুকড়িবালা দেবী এরকম অনেকের নাম জানি, যাদের মধ্যে অনেকেই দেশের জন্য নিজেদের প্রাণ দিতে দ্বিধা করেননি। নেতাজি সুভাষচন্দ্র বসু দেশের মেয়েদের কখনোই দুর্বল ভাবতেন না। তিনি বিদেশে থাকা ভারতীয় মেয়েদের নিয়ে গড়ে তুলেছিলেন ঝাঁসির রানী বাহিনী। নেতাজি, আপনি আমাকে ডেকেছিলেন? হ্যাঁ ডক্টর লক্ষ্মী স্বামীনাথন, তোমাকে বিশেষ প্রয়োজনে ডেকেছি। বলুন নেতাজি। এখানকার মেয়েরা আজাদ হিন্দ ফৌজে যোগ দিচ্ছে, তাই আমি ভেবেছি মেয়েদের নিয়ে একটা বাহিনী তৈরি করব, যার নাম হবে ঝাঁসির রানী বাহিনী। ঝাঁসির রানী লক্ষ্মীবাইয়ের নামে মেয়েদের বাহিনী? তাহলে তো খুবই ভালো হবে নেতাজি। আমি চাই এই ঝাঁসির রানী বাহিনীর প্রধান হও তুমি, ডক্টর লক্ষ্মী স্বামীনাথন। আমি? কিন্তু আমি তো ডাক্তার, আমি রোগীর সেবা করি, আহত মানুষেরও সেবা করি। আমি কি পারবো অস্ত্র নিয়ে ছুটে যেতে? আমার বিশ্বাস তুমি অবশ্যই পারবে। নেতাজি, আপনি বিশ্বাস করলে আমি অবশ্যই পারবো। জয় হিন্দ। জয় হিন্দ। যুদ্ধের প্রস্তুতির মধ্যেই নেতাজি ব্রহ্মদেশে, মানে এখন যে দেশের নাম মায়ানমার, সেখানে অস্থায়ী আজাদ হিন্দ সরকার প্রতিষ্ঠা করেন। আজাদ হিন্দ সরকার স্থাপনের সাথে সাথে জার্মান, জাপান, ইটালি, স্পেন, আয়ারল্যান্ড সহ আরও কিছু স্বাধীন দেশ এই নতুন সরকারকে মান্যতা দিল। আজাদ হিন্দ সরকারের ত্রিবর্ণ পতাকা আকাশে উড়ল। হে আজাদ হিন্দ বাহিনীর সেনাগণ, আমাদের এখন মূল লক্ষ্য ভারতবর্ষের স্বাধীনতা। আমরা পাহাড়, পর্বত, জল, জঙ্গল অতিক্রম করে দিল্লির দিকে এগিয়ে যাব। এই সুদীর্ঘ পথে নানান বিপদ আসবে, নানান কষ্ট আমাদের সহ্য করতে হবে, কিন্তু আমাদের মূল লক্ষ্য দিল্লির লাল কেল্লা। আমাদের ক্ষুধা, তৃষ্ণা, ব্যথা, বেদনা এখন সবকিছু ভুলে এগিয়ে যেতে হবে। যারা এই দীর্ঘ পথ কষ্ট সহ্য করে এগিয়ে যেতে পারবে না, তারা চাইলে ফৌজ থেকে অবসর নিতে পারে। যে দেশে আমরা জন্মেছি, সেই দেশকে ইংরেজরা অন্যায়ভাবে শাসন করছে, দেশের মানুষের ওপর অত্যাচার করছে। আমাদের দেশ আমরা প্রাণ দিয়ে উদ্ধার করব। আজাদ হিন্দ বাহিনীর সেনাদের আত্মত্যাগ, সেনাদের লড়াই ইতিহাসের পাতায় লেখা থাকবে। আমরা দিল্লির দিকে এগিয়ে যাব। দিল্লির পথ স্বাধীনতার পথ। জয় হিন্দ। জয় হিন্দ। জয় হিন্দ। আজাদ হিন্দ সরকারের সৈন্যরা কিছুদিনের মধ্যেই আন্দামান ও নিকোবর দ্বীপ দুটি দখল করে। এরপর সেনারা এগিয়ে যায় মণিপুরের দিকে, দখল করে নেয় কোহিমা। ভারতের মূল ভূখণ্ডে স্বাধীন আজাদ হিন্দ সরকারের পতাকা ওড়ে। তারপর তারা মণিপুরের রাজধানী ইম্ফল আক্রমণ করে, কিন্তু ইম্ফল দখল করার আগেই শুরু হয় প্রবল বৃষ্টি। এক
টানা 7 দিন ধরে বৃষ্টির ফলে বার্মার সব সরবরাহ পথ জলে ভরে যায়। সেনাদের খাবার ও অস্ত্র ভর্তি লরিগুলো বিকল হয়ে যায়। অনেক গোলা বারুদও ভিজে নষ্ট হয়ে যায়। বৃষ্টি যখন থামে তখন সেনাদের খাবার ফুরিয়ে এসেছে। অনেকেই অসুস্থ হয়ে পড়েছে। কি খবর এনেছো? আমেরিকা জাপানের হিরোশিমা ও নাগাসাকি শহরে পারমাণবিক বিস্ফোরণ করেছে। জাপানের সেনারা আমেরিকা ও ইংল্যান্ডের সেনাদের কাছে পরাজয় স্বীকার করে আত্মসমর্পণ করেছে। আমাদের জন্য এটা খুবই খারাপ খবর। এই মুহূর্তে আমাদের কাছে বেশি খাবার নেই। গোলাবারুদ ভিজে গেছে। বৃষ্টি ভিজে সেনারা অসুস্থ হয়ে পড়েছে। নেতাজি, এখন কি করব আমরা? আমাকে একটু ভাবতে সময় দাও। কি হচ্ছে এসব? মনে হয় ইংরেজ সৈন্যরা বোমারু বিমান নিয়ে আক্রমণ করেছে, বোম ফেলছে। সে কি? নেতাজি, তারপর কি হলো ম্যাডাম? তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, আজাদ হিন্দ ফৌজ সেই সময় চরম বিপদের মধ্যে পড়েছিল। এরকম পরিস্থিতিতে নেতাজির পিছিয়ে যাওয়া ছাড়া উপায় ছিল না। তিনি ফৌজ নিয়ে সিঙ্গাপুর ফিরে গেলেন, কিন্তু দেশকে স্বাধীন করার সুযোগ হাতছাড়া করতে চাইলেন না। তাই তিনি জাপানে গিয়ে সেখানকার প্রধানমন্ত্রী তোজোর সাথে কথা বলতে চাইলেন। তিনি চেয়েছিলেন জাপানের প্রধানমন্ত্রী তোজোকে বিশ্বযুদ্ধে আত্মসমর্পণ না করার অনুরোধ করবেন। তারপর শোনা যায়, জাপানের টোকিওতে যাওয়ার সময় 1945 সালের 18ই আগস্ট তাইওয়ানের তাইহোকু এয়ারপোর্টে এক বিমান দুর্ঘটনায় নেতাজি মারা যায়। সত্যি নেতাজি বিমান দুর্ঘটনায় মারা গিয়েছিলেন? না না, নেতাজি এভাবে মারা যেতে পারেন না। নেতাজি তো আমাদের সুপার হিরো, তিনি এভাবে মারা যেতে পারেন না। তোমাদের মতো সারা ভারতবর্ষের মানুষ আজও বিশ্বাস করে না যে সেদিন বিমান দুর্ঘটনায় নেতাজি মারা গিয়েছিলেন। তিনি মারা যেতে পারেন না। আমরা বিশ্বাস করি নেতাজি ওই ঘটনার পরেও বেঁচে ছিলেন। 1945 সালের 18ই আগস্ট তাইওয়ানের সত্যি কোনো বিমান দুর্ঘটনা হয়েছিল কিনা তা নিয়েও কিন্তু প্রশ্ন আছে। তার মানে ওই দিন বিমান দুর্ঘটনা হয়নি? এমনটা হতেই পারে, কোনো বিমান দুর্ঘটনা হয়নি। হয়তো শত্রুদের চোখে ধুলো দেওয়ার জন্য নেতাজি নিজেই বিমান দুর্ঘটনার কথা ছড়িয়ে দিয়েছিলেন। আসলে সেই সময় কি হয়েছিল আমরা কেউই জানি না। শুধু জানি নেতাজি সুভাষচন্দ্র বসু অমর, তাঁর মৃত্যু নেই। আমাদের হৃদয়ের মধ্যে তিনি বেঁচে থাকবেন চিরকাল, কারণ নেতাজি সুভাষচন্দ্র বসু আমাদের সুপার হিরো। তোমার আসন শূন্য আজি হে বীর পূর্ণ করো, হে বীর পূর্ণ করো তোমার আসন। ওই যে দেখি বসুন্ধরা কাঁপলো থর থর, হে বীর পূর্ণ করো, হে বীর পূর্ণ করো তোমার আসন। বাজলো তোর আকাশ পথে সূর্য আসেন অগ্নিরথে, আকাশ পথে এই প্রভাতে দক্ষিণ হাতে বিজয় খাড়গ ধরো, হে বীর পূর্ণ করো, হে বীর পূর্ণ করো তোমার আসন। ইংরেজদের ভারতবর্ষ থেকে বিতাড়িত করে 1947 সালের 15ই আগস্ট দেশ স্বাধীন হলো।
প্রিয় নেতাজি, অনেক দিন ধরে চিঠি লিখব ভাবছিলাম, কিছুতেই আর হয়ে উঠছিল না। আজ কোনো একটা ঘটনার নিরিখে তোমাকে চিঠি লিখতে বসলাম। ছেলেবেলায় আমাদের দোতলার ড্রয়িং রুমে তোমার ছবি, জন্মদিনে পেতাম বই, সেখানেও তুমি, বাবার গল্পে তোমারই বীরত্ব। দেখতে দেখতে, শুনতে শুনতে ক্রমে আমিও তোমার ভক্ত। বাবা বলতেন ইন্ডিয়ার আর একজন নেতাজির দরকার ছিল। মা গাইতেন বীর সুভাষের মহান দেশ। দাদু বলতেন ছেলেটাকে ওরা শেষ করে দিল। ঠাম্মার চোখে তখন আঁচলের খুঁট। এসবের মধ্যে বড় হওয়া আমিও কেমন একটা ঘোরের মধ্যে থাকতাম। ভাবতাম পারতে, তুমি সব পারতে, যদি আর একবার আমাদের মধ্যে তোমাকে পেতাম। আজ উত্তর 40ও আমার একই ঘোর। তুমি পারতে, কেননা দেশের মাটিতে দেশপ্রেমের মতো জোরালো একটা ঝাঁকুনি দেবার ক্ষমতা তখন আর কারোর ছিল না। এখনো আছে কি? তোমার হারিয়ে যাবার পর দেশে কত কমিশন বসেছে। ভারতের পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণে কোনো পীর, কোনো সন্ত, কোনো দয়ালু বৃদ্ধকে দেখে ভুল করেছে সবাই। ছুটে গেছে তুমি মনে করে, কিন্তু ফিরেছে মাথা নেড়ে। তবু তোমাকে পাবার আশায় বুক বেঁধেছে। তুমি তো শুধু বসু বাড়ির নও, গোটা ভারতবর্ষের মণিকোঠার হীরক, যার আলোর শুদ্ধতা কালোকে সাদা করতে পারে। এই বিশ্বাসে ভর করে সবাই ভেবেছিল তুমি আসবেই, কিন্তু এলে না। কেটে গেল অনেকগুলো বছর, পেরিয়ে এলাম জীবনের অনেক গলি খুঁজে। তুমি এখন বিমানবন্দরে, সভা সমিতিতে, রিসার্চ ব্যুরোতে, এমনকি ছেলের নামকরণেও। শুধু হৃদয়ে যেন দোলা দেয় না। জানো, তোমার জন্মদিনটা এখন সবাই ছুটির দিন বলে আয়েশ করে উপভোগ করে। আর ছেলেরা, তারা তো এখন দেশ থেকে বিদেশেরই খবর বেশি রাখে। আর মেয়েরা, তারাও স্বাধীনতার ভেলায় চড়ে হতচকিত। শুধু মাটিটা কাঁদে, সেই কান্না যেন ভূমিকম্প, খরা, এলেনিনো, বন্যা হয়ে চারিদিক ভাসিয়ে দেয়। এখনো অভিমান করে শুয়ে থাকবে রেনকোজিতে? আজ যখন ঘাড়ের উপর AK-47 নিঃশ্বাস, রক্তের হরি খেলা ধর্মের জিগিরে, তখন শোনাও সেই আওয়াজ। আমি সুভাষ বলছি। মেয়েটা দৌড়ে এসে বলবে, মা মা দেখো উনি আসছেন। পাশের বাড়ির মেসোমশাই ডাকবেন জানলা দিয়ে, বৌমা আমি বলিনি উনি ফিরে আসবেন? খোলা জানালার ধারে দাঁড়াবেন মায়েরা, তাদের ডান হাতে শঙ্খ, বাঁ চোখে জল। নদী হবে উত্তল, নৌকা বেসামাল, পরাণ মাঝিও চেঁচাবে, উনি আসতেছেন। সবুজ মাঠে শিশুদের হাতে পতাকার দোলা, উনি আসছেন, উনি আসছেন, উনি ফিরে আসছেন। তোমার হারিয়ে যাওয়া জন্মদিনের ভেতর থেকে উঠে আসুক আর একটা 23-এ। আজ স্বাধীনতার ঠিক আগের মুহূর্তে দাঁড়িয়ে তোমাকে আমার এই চিঠি। প্রণাম নিও, ভালো থেকো নেতাজি।
বীর